বন্ধুরা, ইন্দ্রাণীস কিচেনের আরও একটা নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই। আজকে আমি এঁচোড়ের কোপ্তা কারি বানিয়ে দেখাবো। দুর্দান্ত টেস্টি এই এঁচোড়ের কোপ্তা কারি খুবই কম উপকরণে আর অল্প সময়ের মধ্যে কিন্তু বানিয়ে নেওয়া যায়, কোনো রকম ঝামেলা নেই। একদম খেতে দুর্দান্ত টেস্টি হয়। গরম গরম এক থালা ভাত নিমেষে কিন্তু উধাও হয়ে যাবে। দুর্দান্ত স্বাদের হয় খেতে। তো চলুন কীভাবে বানাচ্ছি দেখে নেওয়া যাক এঁচোড়ের কোপ্তা কারি। তো বন্ধুরা, রেসিপিটা বানানোর জন্য আমি এখানে একটা মিডিয়াম সাইজের এঁচোড়ের অর্ধেকটা এঁচোড় খুব ভালোভাবে ছোট করে কেটে নিয়েছি। নেওয়ার পরে জল দিয়ে ধুয়ে নিয়ে আমি সরাসরি প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিলাম। তো প্রেশার কুকারের মধ্যে আমি আরও একটা জিনিস অ্যাড করে দেবো, সেটা হচ্ছে আলু। এখানে দেখুন একটা আলুকে অর্ধেক ভাবে কেটে আমি 3 পিস আলু এখানে দিয়ে দিচ্ছি। আর আজকে এঁচোড়ের সাথে আলুটাকে কিন্তু ম্যাশ করে আমাদের ব্যবহার করতে হবে, সেখানে কিন্তু সেদ্ধ আলুর প্রয়োজন হবে। তো অবশ্যই এই আলুটাকে কিন্তু এর মধ্যে দিয়ে আমরা একবারেই সেদ্ধ করে নেব। এবার আমি এর মধ্যে প্রয়োজন মতো জল অ্যাড করে দিচ্ছি। একই সাথে আমি এখানে 1/4 টেবিল স্পুন পরিমাণ নুন অ্যাড করে দিচ্ছি। নুন দিয়ে যদি এঁচোড়টাকে সেদ্ধ করা হয় সেক্ষেত্রে এঁচোড়টা কিন্তু কালো হয় না। এবার আমি খুব ভালোভাবে ঢাকনাটা বন্ধ করে 3 থেকে 4টে সিটি মারার জন্য অপেক্ষা করব। তো বন্ধুরা, এঁচোড়টা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। 3 থেকে 4টে সিটি দেওয়ার পরে এঁচোড়টা 100% সেদ্ধ করে নিয়েছি। এঁচোড়টা কোনোভাবেই কিন্তু শক্ত থাকবে না, একদম পুরোপুরি সেদ্ধ হতে হবে। এঁচোড় আর আলু দুটোকেই আমি নামিয়ে নিয়েছি। নামিয়ে নেওয়ার পরে জলটা ঝরিয়ে নিচ্ছি। এবার এঁচোড়ের জলটা ভালোভাবে ঝারিয়ে নেওয়ার পরে আমি একটা প্লেটে বা থালার মধ্যে এঁচোড়টাকে নিয়ে নেব। আর এখানে কিন্তু আলুটাকে আমি নিইনি, আলুটাকে কিন্তু আলাদা রেখে দিয়েছি। আলুটার ব্যবহার আমি দেখিয়ে দেবো। তো বন্ধুরা, এঁচোড়টাকে হাত দিয়ে খুব ভালোভাবে এভাবে চটকিয়ে একদম কোনো রকম দানা যেন এর মধ্যে না থাকে সেইভাবে কিন্তু চটকিয়ে নিতে হবে। তো দেখুন, আমি হাত দিয়ে খুব সুন্দরভাবে এঁচোড়টাকে প্রথমে চটকিয়ে নেব। এঁচোড়টা চটকে নিয়েছি আর এর মধ্যে কিন্তু কোনো রকম দানা দানা ভাব আর নেই। এবার দেখুন, এঁচোড়টা চটকে নেওয়ার পরে এখানে আমি আলুগুলোকে নিয়ে নিলাম। আলুগুলো আমি একসাথে সেদ্ধ করে নিয়েছিলাম। সেই সেদ্ধ করা আলু এর সাথে আমি ম্যাশ করে মিশিয়ে দেবো। তো বন্ধুরা, এখানে 3টে আলু কিন্তু অর্ধেকটা এঁচোড়ের সাথে আমি এখানে 3টে আলু নিচ্ছি। 3 পিস আলু নিচ্ছি, অর্ধেক হাফভাবে কেটে নয়, 3 পিস আলু। এবার দেখুন, এর মধ্যে আরও অ্যাড করে দিচ্ছি প্রয়োজন মতো নুন, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। একই সাথে আমি দিয়ে দিচ্ছি এখানে সামান্য মাত্রা একটুখানি জিরের গুঁড়ো, আর তার সাথে খুবই নামমাত্র একটু ধনিয়ার গুঁড়ো। জিরের গুঁড়ো আর ধনিয়ার গুঁড়োটা একদম নামমাত্র দিতে হবে, খুব বেশি মাত্রা কিন্তু দেওয়া যাবে না। এই কটা জিনিস দেওয়ার পরে আমি এর মধ্যে বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিচ্ছি বেসন। এই সমস্ত জিনিসগুলো কিন্তু দেওয়ার পরে আমি খুব ভালোভাবে আরও একবার মিশিয়ে নেব। এখানে কিন্তু আরও কিছু জিনিস আমি অ্যাড করব। তো প্রথমে এই কটা জিনিস একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে এসে এর মধ্যে কিছুটা ধনিয়া পাতা আমি কুচি করে অ্যাড করে দিচ্ছি। আর বেসনটা একটু কম মনে হচ্ছে, তার জন্য কিন্তু 1/2 টেবিল স্পুন পরিমাণ বেসন দিয়েছিলাম। এবার দেখুন, আমি দিয়ে দিলাম আমচুর পাউডার। 1 টেবিল স্পুন পরিমাণ আমচুর পাউডার দিলে টেস্টটা কিন্তু ভালো আসবে। একই সাথে আমি দিয়ে দিচ্ছি কিছুটা চাট মশলা। চাট মশলা ঘরে না অ্যাভেলেবেল থাকলে কিন্তু আপনারা এখানে চিকেন মশলাও দিতে পারেন, তাতেও কিন্তু রেসিপিটার টেস্ট অসাধারণ আসবে। তো আমি চাট মশলা দেওয়ার পরে হাত দিয়ে আরও একবার খুব ভালোভাবে সমস্ত জিনিসগুলো মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এই পর্যায়ে এসে সবার শেষে এর মধ্যে আমি পেঁয়াজ কুচি আর তার সাথে কাঁচা লঙ্কা কুচি অ্যাড করে দিচ্ছি। অর্ধেকটা পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর কাঁচা লঙ্কাটা কিন্তু একদম নিজেদের প্রয়োজন মতো কম বেশি করে দিয়ে দিতে হবে। পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা সবার শেষে এসে অ্যাড করেছি। এবার এখানে কিন্তু আর কোনো কিছু অ্যাড করার নেই। এই জিনিসগুলোকে এবার খুব ভালোভাবে হাত দিয়ে আরও একবার মেখে নিতে হবে। এইভাবে বারবার অল্প অল্প জিনিস করে দিতে হবে আর সমস্ত জিনিসগুলোকে একবার করে মেখে নিতে হবে। সবার শেষে এসে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দেওয়ার পরে এভাবে হাত দিয়ে দেখে নিতে হবে যে দলা পাকানো যাচ্ছে কিনা। বাইন্ডিং ঠিকঠাক এলে তখন আমরা সরাসরি কড়াইয়ের কাছে চলে যাব। তো কড়াইতে বন্ধুরা, আমি এখানে তেল অ্যাড করে দিয়েছি। সরষে তেলে আজকে আমি পকোড়াগুলো ভাজবো, তবে আপনারা এখানে সাদা তেল ব্যবহার করতে পারেন। আমি স্পেশালি সরষের তেলেই কিন্তু সমস্ত রান্নাটা করতে ভালোবাসি। সাদা তেলটা ইউজ খুব একটা করি না, যেহেতু আনহেলদি। তার জন্য কিন্তু আমি এখানে সরষের তেলেই ভেজে নেব। আর সরষের তেলে যদি ভাজতে পারেন তাহলে কিন্তু সেটা খুবই হেলদির বিষয়। এবার আমি সরষের তেলে পকোড়াগুলোকে খুব সুন্দরভাবে ভেজে নেব। তার জন্য দেখুন, একটা একটা করে পকোড়া আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি।
পকোড়াগুলো একটু লাল লাল করে ভাজতে হবে, যাতে ভেতরটা খুব ভালোভাবে ভাজা হয় সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। খুব বেশি হাই ফ্লেমে যদি ভাজা হয় সেক্ষেত্রে কিন্তু ওপরটা তো পুড়ে যাবে, কিন্তু ভেতরটা কিন্তু কাঁচা থাকবে, সেটা যেন একদমই না হয়। তো তার জন্য কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে পকোড়াগুলোকে ভেজে নিতে হবে। তো বন্ধুরা দেখুন, ফাইনালি কিন্তু পকোড়াগুলো বেশ সুন্দর একটা কালার চলে এসেছে, বেশ একটু লাল লালও হয়ে গিয়েছে, মুচমুচে হয়ে গিয়েছে। এই পর্যায়ে এসে পকোড়াগুলোকে আমি নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, পকোড়াটা ঠিক এরকমভাবে রেডি করে নিতে হবে। আর পকোড়াটা দেখুন কত সুন্দর, এই পকোড়াটা খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। শুধু পকোড়াটা চায়ের সাথে, মুড়ির সাথে অথবা ডালের সাথেও কিন্তু খাওয়া যায়, দুর্দান্ত টেস্টি হয় এই পকোড়াগুলো খেতে। এবার দেখুন, পকোড়া ভাজার যে তেলটা ছিল তার মধ্যে আমি সেই তেলটাই ব্যবহার করছি। এখানে কিন্তু তেল আমি কমিয়ে দেবো পরবর্তীতে, বলে দিচ্ছি কিভাবে। এই তেলটার মধ্যে আমি একটু বড় বড় করে কেটে রাখা পেঁয়াজ দিয়েছি, তারপরে দিলাম রসুন। এবার দেখুন, এর মধ্যে আমি আদা অ্যাড করে দিচ্ছি। 1 ইঞ্চি মতো আদা আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি, সেই আদাটা দিলাম। সাথে দিয়ে দিচ্ছি টমেটো, মোটামুটি অর্ধেকটা টমেটো একটু বড় করে কাটা হয়েছে, সেই কাটা টমেটোটা অ্যাড করে দিলাম। এখানে আরও দুটো জিনিস যাবে, সেটা হচ্ছে প্রথমে দেখুন কাঁচা লঙ্কা। এখানে ঝালের জন্য 3টে মতো কাঁচা লঙ্কা আমি দিয়ে দিচ্ছি, এই যে। আর দিচ্ছি তেজপাতা, একটা তেজপাতা একটু ছিঁড়ে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। তো এই কটা জিনিসকে খুব ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। তো বন্ধুরা, তেজপাতাটা এইমাত্র আমি এখন দিয়ে দেব। তো তেজপাতাটাকে একটু ছিঁড়ে ব্যবহার করব। এই সমস্ত জিনিসগুলোকে একটু 2-1 মিনিট ধরে একটু ভেজে নিতে হবে। তো এখানে কিন্তু ভাজার জন্য খুব বেশি সময় লাগবে না, 2-1 মিনিট একটু ভেজে নিলেই হবে। তো বন্ধুরা, ভেজে নেওয়ার পরে সরাসরি আমি বড় একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি। মিক্সিং জারের মধ্যে দিয়ে আমি জিনিসটাকে পেস্ট করব, তার জন্য সরাসরি মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি। তো ওটাকে আমি পেস্ট করে নেব। আর এদিকে দেখুন, যে তেলটা ছিল তার থেকে আমি কিন্তু মাত্র 1 টেবিল স্পুন পরিমাণ তেল রেখেছি, বাকি তেল কিন্তু সব তুলে দিয়েছি। তুলে রেখেছি, তেলটা কিন্তু আলাদা সময় রান্নার কাজে ব্যবহার করব। তেলের মধ্যে আমি গোটা জিরে ফোড়নে দিয়ে দিলাম, আর তার সাথে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। গোটা গরম মশলার কিছু কিছু জিনিস এখানে ব্যবহার করছি, যেমন দারচিনি, এলাচ, লবঙ্গ, তার সাথে সামান্য একটুখানি জয়িত্রী। এই কটা জিনিস দিলে কিন্তু হবে, খুব বেশি সমস্ত গোটা গরম মশলার কিন্তু ব্যবহারের প্রয়োজন নেই। এই কটা জিনিস দেওয়ার পরে হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি বেটে রাখা মশলাটাকে অ্যাড করে দিচ্ছি। তো বন্ধুরা, বেটে রাখা মশলাটাকেই সরাসরি এখানে দিয়ে দিচ্ছি, আর কিন্তু এখানে আলাদা করে কোনো কিছুই দেওয়ার প্রয়োজন নেই। আর এই মশলাটাকে যদি একটু ওইভাবে ভেজে নেওয়ার পরে মিক্সিং জারে ঘুরিয়ে নেওয়া যায়, যারা মিক্সিং জার ব্যবহার করবেন না তারা কিন্তু অবশ্যই এটাকে হামনদিস্তায় বেটে নিতে পারেন, অথবা শিলনোড়াতেও বেটে নিতে পারেন। বেটে নিয়ে এভাবে সরাসরি একবার রান্না করে খেয়ে দেখবেন, দুর্দান্ত টেস্টি হয় বন্ধুরা। তো আমি এভাবে দিয়ে মশলাটাকে একটু জল দিয়ে দেবো, জল দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নেব। 2-1 মিনিট একটু কষিয়ে নিচ্ছি। এখানে কিছু গুঁড়ো মশলা আমরা ব্যবহার করব, সেটা কিভাবে করব আমি কিন্তু বলে দিচ্ছি। বাটা মশলার বাটিটা ধুয়ে যে জলটা অ্যাড করেছিলাম সেটা একটু শুকিয়ে যাওয়ার পরে এর মধ্যে আমি গুঁড়ো মশলা হিসেবে দিয়ে দিচ্ছি খুবই সামান্য মাত্রা একটু জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, তার সাথে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। অবশ্যই কিন্তু হলুদের গুঁড়োটা দিতে হবে, আর তার সাথে কাশ্মীরি রেড চিলি পাউডার। তো বন্ধুরা, এখানে গুঁড়ো মশলাগুলো কিন্তু খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই, খুবই সামান্য মাত্রায় একটু একটু গুঁড়ো মশলা ব্যবহার করতে হবে। জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার সমস্তটা কিন্তু অল্প মাত্রায় ব্যবহার করতে হবে। গুঁড়ো মশলা এমনিতে রান্নার ক্ষেত্রে খুব বেশি কিন্তু আমি ব্যবহার করতে পছন্দ করি না। তারপরে ওই গুঁড়ো মশলার পরিমাণটা একটু কমই দিলে কিন্তু রান্নার টেস্টটাও অনেকটা ভালো আসে। তো সে কারণে গুঁড়ো মশলাটা অল্প মাত্রায় দিতে হবে। দেওয়ার পরে এখানে আমি জল দিয়ে মশলাটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি, একদম তেল ছেড়ে দেওয়া পর্যন্ত। তারপরে তেলটা যখন ছেড়ে দিয়েছে তখন আমি এখানে জল অ্যাড করে দিয়েছি। তো জলটা অ্যাড করার পরে একটু ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করছি। একটু ঢাকনা চাপা দিয়ে 2 মিনিট রেখে দিয়েছিলাম, তাতে করে ঝোলটা তাড়াতাড়ি ফুটে উঠেছে। আর ঝোলটা যখন ফুটে উঠবে তার মধ্যে আমি এঁচোড়ের কোপ্তাগুলোকে অ্যাড করে দেবো। কোপ্তাগুলো দেওয়ার পরে এখানে কিন্তু খুব বেশি সময় ধরে রান্না করার কিছু নেই, 3 থেকে 4 মিনিট জাস্ট একটু রান্না করতে হবে। তবে এখানে টেস্ট আনার জন্য, এই রেসিপিটার টেস্টটা আনার জন্য এখানে কিছু জিনিস অ্যাড করতে হবে, সেগুলো কিন্তু অবশ্যই দিতে হবে। তো প্রথমে দেখুন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে হচ্ছে
সামান্য মাত্র একটু চিনি, বন্ধুরা চিনিটা দিলাম সেটা কিন্তু একটু স্কিপ হয়ে গেছে, তো অবশ্যই কিন্তু একটু চিনি আপনারা দিয়ে দেবেন। চিনি না দিলে কিন্তু রেসিপিটা ভালো টেস্ট হবে না। চিনিটা দেওয়ার পরে আমি এখানে কিছুটা গরম মশলা অ্যাড করে দিলাম, গরম মশলা, আর তার সাথে দিয়ে দিচ্ছি ঘি। অবশ্যই 1 টেবিল স্পুন পরিমাণ ঘি কিন্তু দিতে হবে। ঘি, গরম মশলা আর চিনি, ব্যাস ফাইনাল টাচ হিসেবে এই 3টে জিনিস দিলেই রেসিপিটা কিন্তু একদম পারফেক্টভাবে টেস্টটা চলে আসবে। খেতে দুর্দান্ত লাগবে, অবশ্যই কিন্তু রেসিপিটা বানিয়ে খাবেন। ভাতের সাথে, রুটির সাথে, পরোটার সাথে কিন্তু এই রেসিপিটা খাওয়া যায়, দুর্দান্ত টেস্টি হয়। সামান্য একটুখানি চিনি দিলে টেস্টের ব্যালেন্সটা খুব সুন্দর আসবে। অবশ্যই কিন্তু চিনিটা আপনারা দেবেন। চিনিটা দেওয়ার পরে ঘি, গরম মশলা দিয়ে ঢাকনা চাপা দিয়ে আমি রেস্টে রেখে গরম গরম ভাতের সাথে পরিবেশন করেছিলাম। রেসিপিটা দুর্দান্ত হয়েছিল খেতে। আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। তো আজকের রেসিপি এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সাথে। ততক্ষণে যেন সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।